বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে আমাদের ভারত যেরকমটা নির্দেশ করত বাংলাদেশ সেরকমভাবে চলত এবং বাংলাদেশ সেরকম পাওয়ারফুল কোনো সামরিক অস্ত্রও ক্রয় করত না আমাদের ভারতের নিষেধাজ্ঞার কারণে। হ্যাঁ ভিউয়ার্স, এটা একদমই সত্যি কথা। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের হাল ধরেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ ভিউয়ার্স, এবং ইউনূস সরকার যখন সরকারের চেয়ারে ছিলেন, ঠিক আছে, বর্তমানে তো তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে ইউনূস সরকার যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন, তখন তিনি কিন্তু বাংলাদেশের সামরিক দিকে অনেক নজর দিয়েছেন এবং অনেক অস্ত্রশস্ত্রের অর্ডার করেছে। এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অস্ত্রশস্ত্রগুলো ডিল করেছিল অন্যান্য দেশের সঙ্গে, সেই অস্ত্রশস্ত্রগুলোর ডিল কি ক্যান্সেল করে দিবে, মানে বাতিল করে দিবে বর্তমানে বিএনপি সরকার, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টাকে বুঝতে পারছেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অস্ত্রশস্ত্রগুলোর ডিল করেছিল সেগুলো কি তারেক রহমান মানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সেগুলো কি বাতিল করে দেবে, নাকি অ্যাকসেপ্ট করে রাখবে এবং সেগুলোর ডেলিভারি নেবে বাংলাদেশের মধ্যে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো যে কি হতে যাচ্ছে। ভিউয়ার্স, আজকে আমি স্টার্ট অ্যান্ড ফোর্সেস ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর যে নিউজটার উপর আমি রিয়েকশন দিতে যাচ্ছি, যেটা শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। বিএনপি কি সমরাস্ত্র ক্রয় চুক্তিগুলো বাতিল করবে? আসলে করবে নাকি করবে না? হ্যাঁ, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা ইন ডিটেলস জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বিএনপি এখন ক্ষমতায়, তারা কি সমরাস্ত্র ক্রয় চুক্তিগুলো বাতিল করবে? ডিফেন্স ইনফরমেশন কমিউনিটিতে এটি এখন সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন। অনেকের ধারণা সামরিক শক্তি বৃদ্ধির কর্মকাণ্ড কমিয়ে ফেলবে বিএনপি। কেউ কেউ বলছেন তারেক রহমানের সাথে নাকি দিল্লির এমন সমঝোতাই হয়েছে। এক্ষেত্রে শুধু স্পেকুলেশন এবং মতাদর্শের ভিন্নতা দিয়ে নিজের মতো করে একটি উত্তর দাঁড় করানো ভুল হবে। এই ভিডিওতে উল্লেখিত প্রশ্নগুলোর নিরপেক্ষ এবং বাস্তবভিত্তিক অ্যান্সার দিব। কিছু বিষয় বিএনপির বিপক্ষে যাবে, সো নিজের মনকে টাইট দিয়ে তারপর এই ভিডিওটি দেখুন। আর যদি আপনার মনে হয় যে আমি জামাতের পক্ষে আর বিএনপির বিপক্ষে বলছি, দেন প্লিজ স্টপ হেয়ার। এতে করে আপনার মুখ খারাপ হবে না, কমেন্ট সেকশনে হেলদি থাকবে। বাকিদের উদ্দেশ্যে লেটস কন্টিনিউ। বিএনপি সরকার সমরাস্ত্র ক্রয় চুক্তি বাতিল করবে কিনা সেটি বুঝতে হলে আগে জানতে হবে বাংলাদেশের সমরাস্ত্র ক্রয় ইন্ডিয়া ঠেকাত কিভাবে। হাসিনার আমলে কিছু কৌশল অবলম্বন করে বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের সমরাস্ত্র ক্রয় ঠেকিয়েছিল ইন্ডিয়া। সেগুলো দেখলেই আমরা বুঝব ইন্ডিয়ার এবারের কৌশল কি হতে পারে। 2009 সালের শেষের দিকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন রোডম্যাপ ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন। ছোট, মাঝারি ও বড় সব ধরনের আধুনিক সমরাস্ত্র ক্রয়, সামরিক শিল্প স্থাপন, অত্যাধুনিক প্রশিক্ষণ এবং বাহিনীর আকার বৃদ্ধির জন্য এই নীতি প্রণয়ন করা হয়। কিন্তু ধুরন্ধর হাসিনা নানাবিধ সমস্যা তৈরি করে তা বাতিল করে দেয়। ফোর্সেস গোল 2030 বাতিলের ক্ষেত্রে হাসিনা কয়েকটি পদ্ধতি অনুসরণ করে। এর মাঝে অন্যতম প্রধান একটি টেকনিক ছিল 3 বাহিনী প্রধান, টপ কমান্ড এবং ডিফেন্স পার্চেজে ইনভলভ সিভিল মিলিটারি প্রশাসনে একান্ত আওয়ামী লীগের অনুগত অফিসারদের বসানো। এসব কর্মকর্তাদের ব্যাপক আর্থিক দুর্নীতির সুযোগ করে দেয় সে। এরপর ব্ল্যাকমেইল করে। আর যারা মিনিমাম প্যাট্রিয়ট ছিলেন, হাসিনা তাদেরকে জীবনের হুমকিতে ফেলে দেয়। শেখ রেহানার দেবর, তারিক সিদ্দিকী, আনিসুল হক, সালমান এফ রহমান সহ কয়েকজন বিগ শট ওয়ারকে দিয়ে হাসিনা আর্মড ফোর্সেসের ভিতর তার একান্ত আধিপত্য কায়েম করেছিল। তার কথা মানলে অর্থ, সম্পদ আর প্রভাব প্রতিপত্তি পুরস্কার হিসেবে পাওয়া যেত। আর বিরুদ্ধে গেলে অপমানপদস্থ, চাকরিচ্যুতি, এমনকি ফেলা হয়েছে। এভাবেই শেখ হাসিনা অতি জরুরি সমরাস্ত্র ক্রয় ঠেকিয়েছে তার ভাতার কান্ট্রি ভারতের হয়ে। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। সরাসরি দিল্লির আদেশ অনুযায়ী সমরাস্ত্র ক্রয় ঠেকাতে গেলে ঝামেলায় পড়বে বিএনপি। কারণ 5 আগস্টের পর দেশের মানুষের অন্যতম প্রধান একটি দাবি ছিল সামরিক শক্তি বৃদ্ধি করা। ইউনূস সরকার বেশ কয়েকটি সমরাস্ত্র ক্রয় এবং দেশে উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। এই অস্ত্রগুলোই ভারতের আধিপত্যবাদের কফিনে শক্ত পেরেক হতে পারে। সো দিল্লি সর্বোচ্চ চেষ্টা করবে তা বাতিল বা স্থগিত করানোর জন্য। এক্ষেত্রে তাদের সুযোগ যথেষ্ট, কারণ বিএনপি ক্ষমতা এবং দলটির ভিতর দিল্লির অনেক দালাল আছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। তারপরও ডিরেক্টলি এটা করতে গেলে বিএনপি ঝামেলায় পড়বে। সংসদে মিনিমাম স্ট্রং একটি অপোজিশন আছে। আর্মড ফোর্সেসের প্যাট্রিয়টিক অফিসাররাও চুপ থাকবেন না।
সো দিল্লির ফার্স্ট কৌশল হবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। আপনার হাতে টাকা না থাকলে কিছুই করতে পারবেন না, আর ক্রিটিক্যাল সমরাস্ত্র ধারে কেনা যায় না। সরকারের কোষাগারে যখন পর্যাপ্ত অর্থ থাকবে না, তখন সমরাস্ত্র ক্রয় স্থগিত করার অজুহাত হিসেবে মোক্ষম হাতিয়ার হিসেবে কাজ করবে তা। দ্বিতীয় চেষ্টা হবে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করা। যেমন তুরস্ক, চীন ও পাকিস্তানের সাথে বড় কয়েকটি সমরাস্ত্র ক্রয় সমঝোতা হয়েছে। এখন এদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্যাবোটাজ করতে পারলে এসব দেশ থেকে সমরাস্ত্র ক্রয় বাতিল বা স্থগিত করানো তেমন সিরিয়াস কোনো ইস্যু না। অলরেডি একটি ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে তারেক রহমানকে হত্যার জন্য টার্কিশ ইন্টেলিজেন্স কাছা মেরে নেমেছে। রিয়ালিটি হলো সুব্রত বাইন এবং পালাকুত্তা ডগিফাই দিয়ে দিল্লি তারেক রহমান ও তার পরিবারের উপর হুমকি সৃষ্টি করেছে। তিল পরিমাণ প্রমাণ নেই যে এমআইটি তারেক রহমানকে হত্যা করতে চায়, অথচ বিএনপির বুদ্ধিজীবী দল এটি বিশ্বাস করে তুরস্কের পিন্ডি চটকাচ্ছে। সুতরাং ডিপ্লোম্যাটিক ব্যাকস্টেবিং খুবই কার্যকর উপায়। তৃতীয় কৌশল হতে পারে বাংলাদেশ আক্রমণের ভয় দেখানো। বাস্তবে বাংলাদেশে ফুল স্কেল বা সার্জিক্যাল মিলিটারি অ্যাটাকের কোনো সাহস বা শক্তি দিল্লির নেই, কারণ বাংলাদেশ কখনোই দিল্লির অস্তিত্বের হুমকি হতে পারবে না। ছোট দেশ, ছোট বাহিনী, পরমাণু অস্ত্র বা এরকম কোনো অস্ত্রও নেই। সো এখানে ভারতের অ্যাটাক মানে নিজের গুহায় নিজেই একেওয়ালা বাস ঢুকানো। বাট পিলখানা হত্যাকারের সময় তারা আক্রমণের ভয় দেখিয়েছে। সেই ভয়টা এবার তৈরি করবে ওয়াকার অ্যান্ড গ্যাংকে দিয়ে। দিল্লির পালা জেনারেলরা বিএনপিকে বোঝাবে যে ইন্ডিয়া আক্রমণ করবেই, আমরা ঠেকাতে পারবো না। সো দিল্লিকে শান্ত এবং হাতে রাখতে হলে এই অস্ত্রগুলো কেনা যাবে না। দিল্লিও মৌখিক কথা দিবে, বাট আমরা জানি এসবই ওদের কোটচাল। ফেস টু ফেস লড়াইয়ে ভারত কোনোদিন কারো সাথে জয় হয়নি। ওদের একমাত্র বিজয় 1971, যা 100% বাংলাদেশি ফাইটার এবং সোভিয়েত আর্থিক সাহায্য ঘটেছে। তবে ওয়াকার গ্যাং যখন ভয় দেখাবে, তখন বিএনপি ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে সামরিক শক্তিকে বলি দিতেই পারে। লাস্ট বাট নট লিস্ট ট্যাকটিক হবে ডিরেক্ট ব্ল্যাকমেল। আগেও বলেছি, এখনও বলছি, জিয়া পরিবারের প্রাইমারি সিকিউরিটি থ্রেট ডগিফাই। এরা সিভিল মিলিটারি উভয় ডোমেনে ডজন দুয়েক সুপ্রশিক্ষিতকে সেট করে রেখেছে। সামরিক শক্তি বৃদ্ধি সহ বাংলাদেশ শক্তিশালী হয় এমন কর্মকাণ্ড বাতিল করাতে বাকি সকল চেষ্টা ব্যর্থ হলে দিল্লি এই লাইফ ইউজ করবে। এর বাইরে আরও কিছু মাইনর কৌশল আছে, সেগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হবে, তাই অ্যাভয়েড করে গেলাম। যাই হোক, কয়েকটি বড় ওয়েপন্স প্রোগ্রাম শেখ হাসিনা বাতিল করে ভারতের কথায়। এ কাজে তাকে সাহায্য করে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, বিশেষ করে তৎকালীন বাহিনী প্রধান এবং সচিবালয় মুখ্য ভূমিকা পালন করে। অর্থ আর ক্ষমতার মূলা দেখলে আত্মা পর্যন্ত বিক্রি করে দ্বিধা করি না আমরা। আর এই চরিত্র কাজে লাগিয়ে দিল্লি ও হাসিনা খুব সহজেই সফল হয়। ফোর্সেস গোল 2013-90। ভিউয়ার্স, বাকি অংশটা দেখার আগে একটা বিষয় আসলে না বলে পারছি না, মানে বলতেই হবে এটা। সেটা হচ্ছে, দেখুন, হাসিনা সরকারের আমলে হাসিনা সরকার কিন্তু অনেক অস্ত্রই ক্রয় করতে দেয়নি বা করেওনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের থাকাকালীন অবস্থায় যে অস্ত্রগুলোর ডিল হচ্ছিল বা কথা হচ্ছিল, সেগুলো কিন্তু কম বেশ বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে। যদি বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি জানেন কিনা নতুন অস্ত্রগুলো সম্পর্কে, যেগুলো কিনতে চাচ্ছিল বাংলাদেশ বা ডিল করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেগুলোর বাতিল হওয়ার খবর যদি বাংলাদেশের নাগরিকদের কানে যায়, তাহলে কিন্তু ইজি বোঝা যাবে যে তারেক রহমান সরকার তিনি চাচ্ছেন যে এই ডিলগুলোকে বাতিল করতে। আর এর পেছনে কে থাকতে পারে, কার কথায়, তাহলে মানুষ ইজি সবকিছু বুঝে যাবে। আর বাংলাদেশের মানুষ বর্তমানে আর সরকারের কাছে সেরকম বাধার শিকলের মধ্যে আর থাকবে না। কারণ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কিন্তু জুলাই কিন্তু একবার স্বাধীন হয়েছে, ঠিক আছে? একবার তো 1971 হয়েছে, জুলাই কিন্তু আবার হয়েছে। তো বাংলাদেশকে সরকারের এই বাধার শিকলের ভয় আর দেখিয়ে কিছু করা সম্ভব না, বিশেষ করে বাংলাদেশের ছাত্র জনতাতে। যাই হোক ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। 5% সমরাস্ত্র ক্রয় স্থগিত করে, মানে যেসব অস্ত্র সত্যি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করত তার সবই ক্যান্সেল করে এটা। এই কাজে হাসিনা যাদের সাহায্যে সফল হয় সেসব অফিসারদের 80% এখনও বহাল তবিয়তে আছে। ডক্টর ইউনূসকে ব্যর্থ করা এবং দেশকে একটা লেজে গুবরে সিচুয়েশনে ফেলার জন্য এরাই দায়ী। এরাই উল্লেখিত মেজর ডিফেন্স এগ্রিমেন্টগুলো বাতিল করানোর চেষ্টা করবে। মানে দুঃখের বিষয় হলো সামরিক শক্তি বৃদ্ধি কৌশলে ঠেকানোর জন্য এই দেশের প্রশাসনে প্রচুর বেইমান আছে। ওয়াকার তাদেরকে সহায়তা দেয়নি। সো ডিফেন্স পারচেজ নিয়ে অত আশাবাদী হবেন না। কিছু অস্ত্র হয়তো কেনা হবে আর্ম ফোর্সেস ও জনগণকে শান্ত রাখা বা বুঝ দেওয়ার জন্য। বাট পাওয়ার ব্যালেন্স শিফট হয় এমন অস্ত্র ক্রয়ে দিল্লি বাধা দিবেই। যদি মিরাকল না ঘটে, তবে ধরে নিন আপাতত দিল্লির কবজায় আছি আমরা, আপাতত।
তবে হ্যাঁ, একটি উপায় আছে। সেটি হচ্ছে তারেক রহমান যদি চিহ্নিত দিল্লি সেবাদাসদের দল থেকে নিশ্চিহ্ন করে সেসব স্থান সাচ্চা দেশপ্রেমিক নেতা দিয়ে পূর্ণ করতে পারেন, তবে ওনার ও ওনার ফ্যামিলির লাইফ কমে আসবে। পাশাপাশি দেশপ্রেমিক এবং বিএনপিপন্থী আর্মি অফিসারদের শনাক্ত করে দ্রুত প্রমোশন দিয়ে উপরে তুলতে হবে কৌশলে। এরপর সশস্ত্র বাহিনী এবং ইন্টেলিজেন্সে থাকা দিল্লির বেমাজদের লাত মেরে উৎখাত করতে হবে। ইন্টেলিজেন্স এবং আর্ম ফোর্সেসে থাকা দিল্লি ও লীগের সেবাদাসদের উৎখাত করতে না পারলে বাংলাদেশ ও জিয়া পরিবার উভয়কে মাসুল দিতে হবে। হাসিনা ইসরায়েল থেকে যেসব ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট ক্রয় করেছে তার ব্যাকএন্ড দিল্লিতে। প্রতিটি মনিটরিং ইনফো ভারত রিয়েল টাইমে পেয়ে যায়। সচিবালয় এবং সংসদ জুড়ে গোপন আড়িপাতা সরঞ্জামে ভরা। প্রায় প্রতিটি গোপন মিটিংয়ের কথা জানে দিল্লি। এসব ইকুইপমেন্ট রিপ্লেস করতে হবে আগামী 1 মাসের মাঝে। হাসিনার সকল কমান্ডার এবং ডিপার্টমেন্টাল চিফদের সরাতে হবে। লীগের চামচার সচিব আমলাদের লাত মেরে বের করতে হবে সচিবালয় থেকে। 2009 থেকে 2024 পর্যন্ত লীগের যেসব নেতা এমপি এবং মন্ত্রী ছিল তাদের দুর্নীতির বিচারের জন্য কমিশন করতে হবে। লীগ এবং তার প্রশাসনিক বাচ্চাদের 24/7 চাপে রাখতে হবে। দিল্লির পালাকুত্তা গণমাধ্যমের বিপরীতে নতুন মিডিয়া তৈরি করতে হবে। ভারতের স্বার্থ দেখে এমন প্রতিটি এন্টিটি অ্যান্ড পার্সনকে কোণঠাসা করতে হবে ডে 1 থেকেই। না হলে বিএনপি যেমন বিলীন হবে তেমনি হুমকিতে পড়বে বাংলাদেশ। কারণ ভারতের প্রথম টার্গেট বিএনপিকে দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। এতে ব্যর্থ হলে দ্বিতীয় লক্ষ্য বিএনপিকেই নব্য ফ্যাসিস্ট বানানো। আগেই ভালো ছিলাম ন্যারেটিভ বাস্তবায়ন করা। আর এই জন্যই ডগিফাই আর্মি আর সিভিল প্রশাসন দিয়ে 212 সিট পাইয়ে দিয়েছে। এখানে একটি স্পেশাল নোট দিই, বিএনপি 160 থেকে 170টি সিট নিয়ে সরকার গঠন করত, কিন্তু তাদেরকে 200+ আসন পাওয়ানো হয়েছে বিশেষ একটি কারণে। উদ্দেশ্য অপোজিশন হিসেবে জামাতকে সংসদে দুর্বল রাখা। ডিফেন্স ইস্যুজে বিরোধী দল হিসেবে তারা যেন বিশেষ কোনো বাধা হয়ে দাঁড়াতে না পারে সেই রাস্তা ওপেন রাখা। চাই না তারেক রহমান তাড়াহুড়ো করুক, ধীরে সুস্থে এগোনোই বেস্ট হবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আর্ম ফোর্সেস ক্লিন করা, ইন্টেলিজেন্সে থাকা দিল্লির পালাগুলো অপসারণ করা, তারপর দীর্ঘমেয়াদী এগ্রিমেন্টের মাধ্যমে চীন, তুরস্ক, সৌদি, ইটালি, স্পেন, ব্রিটেন ইত্যাদি দেশের সাথে ডিফেন্স রিলেশন গড়ে তোলা। কূটনৈতিক চ্যানেলে দিল্লিকে খোয়ারে ঢুকাতে পারলে বাংলাদেশ, বিএনপি এবং জিয়া পরিবার সবাই নিরাপদ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। সত্যি খুবই ইনফরমেটিভ একটা নিউজ ছিল এটা। হ্যাঁ, আজকে স্টার্ট অ্যান্ড ফোর্সেস ইউটিউব চ্যানেলে নিবেদিত সম্পূর্ণ নিউজটা দেখার পরে ব্যক্তিগতভাবে আমি অনেক কিছুই জানতে পারলাম, যেটা আসলে খুবই অবাক করার মতো ছিল। তো ভিউয়ার্সগণ, আমার একটাই কথা, যদি বাংলাদেশের সামরিক শক্তি ঠিক রাখতে চায় তাহলে অবশ্যই অন্যদিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে নিজের দেশকে যদি তারেক রহমান রক্ষা করে বা নিজের দেশকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলেই ভালো হবে। ঠিক আছে, তবে এখানে অনেক মারপ্যাচ রয়েছে, অনেক টানাটানি রয়েছে, অনেক বাধা বিপত্তি রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু তারেক রহমান ফেস করবেন, এটা 100% ফেস করবেন। কারণ বিগত সরকারের আমলের অনেক মানুষ, অনেক বেশি মানুষ কিন্তু বিভিন্ন চেয়ারে এখনো বসে আছে। তো সেই জায়গা থেকে কিন্তু বর্তমান সরকারের মুখোমুখি অনেক বাধা আসবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে ওনার বাবা যেরকম দেশের জন্য কাজ করে গিয়েছেন, দেশের জন্য অনেক স্ট্রাগল করেছেন, তিনিও যদি সেটা করেন তাহলে বাংলাদেশের মানুষ ওনার বাবার মতো ওনাকেও সেই সম্মানের চেয়ারে বসাবেন। হ্যাঁ, আমি তারেক রহমান সাহেবের বাবার কথাই বলছি। তো সব মিলে আমার মতে উনি যদি ওনার বাবাকে ফলো করেন, মেজর জিয়াউর রহমানকে, তাহলে কিন্তু ওনার জন্য ওনার স্ট্রাগলের পথটা ইজি হয়ে যাবে। আরেকটা বিষয় না বলে পারছি না, দেখুন আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। হ্যাঁ ভিউয়ার্সগণ, তবে আমাদের ভারত সরকার আমাদের ভারতের কর্তৃত্ব দেখানোর যে বিষয়টা, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখাতে হবে, বাংলাদেশকে কন্ট্রোলে রাখতে হবে, বাংলাদেশকে ভারতের ইচ্ছে মতো পরিচালনা করতে হবে। আসলে এই বিষয়টা আমার মানে কি বলবো, এটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা আমার হয় না। ঠিক আছে, কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ, কেন বাংলাদেশের উপরে কর্তৃত্ব দেখানোর চেষ্টা করা হবে বা করতে হবে? হ্যাঁ ভিউয়ার্সগণ, এই যে কর্তৃত্ব দেখানোর যে বাজ অভ্যেসটা, এর কারণেই প্রতিটা বাংলাদেশের মানুষের মনে ইতিমধ্যে আমাদের ভারতকে নিয়ে আর ভালো মন্তব্য আসে না। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, আর এর জন্য আমাদের ভারতের সরকার দায়ী। হ্যাঁ ভিউয়ার্স, তো যাই হোক ভিউয়ার্স, যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই যাতে বাংলাদেশ পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম, পাওয়ারফুল যুদ্ধ বিমান, পাওয়ারফুল অস্ত্র ক্রয় করে,
এই বিষয়ে যাতে বাংলাদেশের মানুষ সবসময় সরকারের কাছে প্রেশার হিট করে, এটাকে প্রেশার বলবো না, এটাকে বলবো একটা সুন্দর আবেদন। ঠিক আছে, কারণ সরকারই তো সবকিছু করবে, সরকারই তো দেশের দায়িত্ব রাখে। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যাতে এই বিষয়টা বা এই কাজটা করে, তাহলেই বাংলাদেশ একটা নিরাপদ অবস্থায় থাকবে। এবং বাংলাদেশের মানুষজন যাতে গুজবে কান না দেয়, সরকারকে এটা করবে সেটা করবে, এই দেশ সেই দেশ, এই যে গুজবটা, এটাতে যাতে বাংলাদেশের মানুষজন কান না দেয়, তাহলেই বেটার হবে। কারণ এখন অনেক গুজব কিন্তু ছড়ানো হবে এবং হচ্ছে, সেটা অনেকেই হয়তো জানেন বা অনেকেই বুঝেও গেছেন। এই গুজবে যাতে বাংলাদেশের মানুষজন কান না দেয়, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। কেমন লাগলো আজকের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। তখন পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।